বিয়ের এসব কার্যকলাপ যে আমরা খুব তাড়াহুড়ো করে করতে চেয়েছি তা ঠিক নয়। আসলে ছেলের জন্যই তাড়াহুড়ো করা হচ্ছে। ছেলের বাবা জানিয়েছেন ছেলের হাতে সময় খুব কম, এজন্যই বিয়েটা তাড়াহুড়া করতে হচ্ছে। তাছাড়া ছেলেটা ভালো বলে আমরা এই সম্বন্ধটা হাতছাড়া করছি না। তোমার আম্মার কাছে শুনেছি সব। এই পর্যন্ত অনেক পাত্র তো দেখলাম তোমার জন্য, কিন্তু কোনোটাই আমার মনে ধরেনি। এবার যে ছেলেটার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তাকে আমার খুব পছন্দ। প্রথমে শুনেই রাজি হয়ে গেছি। তাহলে বুঝতেই পারছো সম্বন্ধটা আমার ঠিক কতটা পছন্দের। আশা করি তুমি তোমার আব্বুর পছন্দের উপর বিশ্বাস রাখবে। তবে তোমাকে আমরা কোনো কিছুতেই জোর করছি না। বিয়ের বয়স হয়েছে তাই বিয়ের কথাবার্তা বলছি। যদি তুমি চাও তাহলে নিষেধ করে দেব। আর যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাহলেও বলতে পারো। আমি তোমার আব্বু, অবশ্যই গুরুত্ব দেব। তোমার ইচ্ছের ওপরে কোনো দিন জোর করব না। আকসা ওর আব্বুকে ভরসা দিয়ে বলল, আমার কোনো পছন্দ নেই আব্বু, তোমার উপর বিশ্বাস আছে আমার। তুমি কখনোই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। ঠিক আছে মা, ওরা আসুক, তুমি ওদেরকে দেখো, কথাবার্তা বলো, তারপর রাতে কল দিয়ে আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। এখন রাখছি আম্মু, তুমি তৈরি হয়ে নাও। ইসাক খন্দকার কল কেটে দিলেন। আকসা লম্বা করে শ্বাস টেনে নিল। অস্বস্তি হচ্ছে ওর। এর আগে বিয়ের কথাবার্তা হলেও এমন আয়োজন করে ওকে দেখতে আসেনি কোনোদিন। আজই প্রথম, এজন্যই নার্ভাস লাগছে প্রচণ্ড। এই হালকা শীতের মধ্যেও প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করলো। ততক্ষণে শাড়ি পরানো হয়ে গেছে। কলি উঠে আকসার চুল সুন্দর করে পেছনে ক্লিপ দিয়ে টেনে পিঠের ওপর ছড়িয়ে দিল। আকসা ঠোঁটে লিপস্টিক দিতে চায়নি, তবুও কলি জোর করে হালকা শেডের একটা লিপস্টিক দিয়ে তার উপর লিপ গ্লোজ দিয়ে দিল। তখনই দরজার বাইরে থেকে আকসার খালা রেশমি খাতুন ডাক দিলেন, ও আকসা, চলে আয় মা, ওরা চলে এসেছে। বাইরে মোটামুটি লোক সমাগম বোঝা গেল। ইতিমধ্যেই আকসার চাচা চাচি, ফুফু আর মামা খালারা চলে এসছেন। কলি আকসাকে নিয়ে বাইরে গেল। কয়েক কদম এগিয়ে ডাইনিং এর পাশ কাটিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ওরা। আকসা এতক্ষণে মুখ নুয়ে রেখেছিল। ধীরে ধীরে ও অস্বস্তি জড়িয়ে মুখটা তুলে সামনের সোফার দিকে তাকাতেই চমকে উঠল। মেজবার পরিবারের সকলে বসে আছে সোফায়। মেজবা তার বাবার পাশে বসা। ওর দৃষ্টি হাতে থাকা ফোনের দিকে। কোনো দিকে তাকাচ্ছে না। মুখের প্রতিক্রিয়া কিছুই বোঝা যাচ্ছে না, একদম স্বাভাবিক। তবে আকসা শকড হয়েছে এখানে মেজবাকে দেখে। একদমই আশা করেনি লোকটাকে। ও বিড়বিড় করে বলল, মেজবা ইফতেখার এখানে? মেজবার সাথে আকসার বিয়ের কথাবার্তা চলছে। অবিশ্বাস্য ব্যাপার। আকসা বসে আছে মেজবার চাচি ফাতিমা খাতুনের পাশে। মেজবার মামুনি আকসার আম্মুর সাথে কথাবার্তা বলছেন। বাকিরা সবাই আলাপ আলোচনা করছেন। আকসা আর চোখে একবার বিপরীত পাশে সোফায় বসা ফোনে মগ্ন ব্যক্তিকে দেখছে। আকসা এখনো মাথায় ঢুকাতেই পারছে না যে মেজবার পরিবার ওকে দেখতে এসেছে। ওর সবটা ভ্রম বলে মনে হচ্ছে। কি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। নিশ্চিত হওয়ার জন্য আকসা অগোচরে নিজের বাহাতের কবজিতে একটা চিমটি কাটতেই জোরে আউচ করে শব্দ করে উঠল। না, তার মানে ব্যাপারটা সত্যিই ঘটছে। এতক্ষণের আলোচনায় মেজবার আব্বু আকসার মামাকে বললেন, ভাই, আমাদের ছেলে তো সপ্তাহ দুয়েক বাদে ক্যান্টনমেন্টে চলে যাবে। তাই আমরা চাচ্ছিলাম আপনাদের মেয়েটাকে আমাদের ঘরের বউ করে 2-1 দিনের মধ্যেই নিয়ে যেতে। অ্যারেঞ্জমেন্ট তাড়াহুড়ায় কেমন হবে আন্দাজ করতে পারছি না, তবে আকসা মাকে নিলে আমরা একবারই উঠিয়ে নিয়ে যাব। আকসা একের পর এক চমক পাচ্ছে। প্রথমে মেজবার সাথে বিয়ের কথাবার্তা, এখন আবার একবারে উঠিয়ে নিয়ে যাওয়া। আকসার মাকে ইতস্তত দেখে তার পাশ থেকে ঈশা বেগম তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, বুঝতে পারছি আপা, সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য একটু কঠিন। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, একমাত্র মেয়ে তো। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আকসার বিয়ের পর এই বাড়িতে যাতায়াত থাকবে সব সময়। মেজবা ক্যান্টনমেন্টে চলে যাওয়ার পর আকসা এখানে আপনার কাছে এসেই থাকলো না হয়। আপনার একা থাকতে হবে না, মেয়েটাকে আমাদের দিয়ে দেন আপা, কথা দিচ্ছি। ওকে কখনো সামান্য মন খারাপও করে থাকতে দেব না, খুব ভালো থাকবে ও। আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে কোনো কষ্ট ক্লেশ করতে হবে না। এরপর সংসার ওর হাতে দিয়ে যাব। আয়শা বেগম বললেন, আপনারা বসে সবাই গল্প করুন আপা, আমি মেয়েকে নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। আকসাকে ইশারায় ডেকে ভেতর ঘরে নিয়ে গেলেন আয়শা বেগম। ঘরের দরজা ভিজিয়ে দিয়ে নিচু স্বরে ওকে বললেন, বুঝতেই তো পারছো মা, সবকিছু কত তাড়াহুড়ো হচ্ছে। যদি সময় থাকতো তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবার সময় দিতে পারতাম, কিন্তু এখন হাতে একদমই সময় কম। বিয়ের তো পাকা কথা আজই হতো। এই বিয়েতে তোমার আব্বুর এবং আমার সম্মতি শুরু থেকেই আছে। তবে জানতাম না এতটা তাড়াহুড়োয় বিয়ে হতে পারে। ভেবেছিলাম 2-1 দিনের সময় পাবো, কিন্তু তারা আজ একবারে মেজবাকে নিয়ে এসছে আংটি পরিয়ে দিয়ে যাবে বলে। তোমার আব্বুর সাথে তো নিশ্চয়ই তোমার কথা হয়েছে। দেখো, মেজবার মতন ভালো ছেলে কিন্তু আর হাজার খুঁজলেও সহজে পাওয়া যাবে না। কপাল করে এমন ভদ্র শান্তশিষ্ট ছেলেকে স্বামী করে পাওয়া যায়। এখন তোমার কি মতামত সেটা বলো। আকসা এখনও অনুভব করতে পারছে না ওর সাথে এসব কি হচ্ছে। মেজবা কেন রাজি হলো এই বিয়েতে? মেজবার তো রাজি হওয়ার কথা নয়, অথচ তাকে দেখে একটুও বোধ হলো না যে সে এই বিয়েতে অমত করেছে। এমনকি রাজিও যে আছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। বোঝার কায়দা নেই। মেজবার সাথে কথা বললে অন্তত বুঝতে পারতো।
কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে হবে। আকসা পড়েছে দোটানায়। তখনই ও চোখ বুজে ওর আব্বুর বলা কথাগুলো স্মরণ করলো। আকসার আব্বু তার জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করবেন না, এতটুকু বিশ্বাস আকসার আছে। তবে মেজবা তো এই যুগের ছেলে হিসেবে শতভাগ ভালো ছেলে। আজ অবধি কেউ ওর একটা দুর্নাম বের করতে পারেনি। মেজবার কোনো খারাপ অভ্যাসও আগে পরে কোনোদিন আকসার চোখে পড়েনি। পুরনো ঘটনার কেই বা মনে রাখে, মেজবাও নিশ্চয়ই মনে রাখিনি। আকসার মনেও যে মেজবার জন্য কিঞ্চিত অনুভূতি আছে, একথা মনকে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারল না। শেষমেশ নানান দোনমনা করে অবশেষে আকসা ওর মাকে বলল, জি আম্মু, আমি এই বিয়েতে রাজি আছি। এক নিঃশ্বাসে চোখ বুজে কথাটা বলে ফেলল আকসা। আয়শা বেগম তা শুনে শুকর আলহামদুলিল্লাহ বলে বাইরে ছুটলেন। মেজবার জন্য জরুরি তলবে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়েছিলেন ভাইকে। তাকে কল করে দ্রুত আসতে বললেন। আর কলিকে পুনরায় ঘরে পাঠিয়ে আকসাকে আরেকবার পরিপাটি করে দিতে বললেন। আকসার ছোট মামা খুব তাড়াহুড়ো করে ফিরছেন। আজই যে আংটি বদল হবে এই বিষয়টা আগে কেউই জানতো না। এমনকি পরিপূর্ণ সিদ্ধান্তেও পৌঁছানো হয়নি এর আগে। ঘণ্টাখানেক আগেই দুই পরিবার আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছে। মেজবার আঙ্গুলের মাপ নিয়েই আংটি কেনা হয়েছে। আকসার ডাক পড়ল ড্রয়িং রুম থেকে। ও একদম চুপচাপ, কোনো কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছেও না। মনের মধ্যে অজস্র দ্বিধাদ্বন্দ্ব চলছে, তবে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। বলবেই বা কিভাবে? সবকিছু এতটাই তাড়াহুড়োয় হচ্ছে যে আকসা নিজেই দ্বিধায় পড়ে গেছে। ওর মনে হলো অন্তত আংটি বদলের আগে মেজবার সাথে একবার আলাদা করে কথা বলে নিলে ভালো হতো। কিন্তু সেই সময় এবং পরিস্থিতি কোনোটাই পেল না তৎক্ষণাৎ। ছোট খালা এসে এক প্রকার ধরে বেঁধে ওকে ড্রয়িং রুমে নিয়ে গেল, সোফায় মেজবার পাশে বসিয়ে দিলেন। মেজবা একটা ব্লু রঙের শার্ট এবং ব্ল্যাক ফর্মাল প্যান্ট পরেছে। হাতে একটা সিলভার শেডের রিস্ট ওয়াচ। চুলগুলো বাসায় থাকার কারণে সামান্য কিছুটা বড় হয়েছে, যদিও ভালোভাবে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই। অবশ্য আকসার চোখে পড়েছে শুরুতেই। ও আর চোখে মেজবাকে দেখছে, তবে মেজবা ওর দিকে একবারও ফিরে তাকিয়ে দেখছে না। আকসা আশেপাশে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত, হইচই হচ্ছে খুব। ওদের দিকে এই মুহূর্তে খেয়াল করার কেউ নেই। এই সুযোগে চাপা স্বরে মেজবাকে ডাক দিল, মেজবা। আকসার ডাক শুনতেই মেজবা পাশে ফিরে তাকালো। এবার এই প্রথম আকসাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখল। মেরুন রঙের শাড়ি, ফর্সা শরীরে কৃষ্ণচূড়ার ন্যায় ফুটে আছে যেন। ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক আর চোখে হালকা কাজল। এক হাতে ডজন খানেক কাচের চুড়ি। চুলগুলো মাথায় তোলা শাড়ির আঁচলের নিচে ঢাকা পড়েছে। কিছু চুল গলার পাশ থেকে বেরিয়ে সামনের দিকে এসে বুকের ওপর ছড়িয়ে পড়ে আছে। মেজবা একবারের বেশি তাকিয়ে দেখল না আকসাকে। পর মুহূর্তে চোখ নামিয়ে নিল। আকসা ওর মনোযোগ আকর্ষণ করতে পেরে এবার জিজ্ঞেস করলো, আপনি কি ফ্যামিলির প্রেসারে পড়ে এই বিয়েতে রাজি হয়েছেন? না তো, কেন? মেজবা ভুরু কুঁচকে কথাটা বলল। আকসা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগ আর পেল না। ওর আম্মু আর ওর হবু শাশুড়ি এসে আংটি ধরিয়ে দিলেন আকসা এবং মেজবার হাতে। ঈশা বেগম ছেলেকে বললেন, আকসার হাতে আংটি পরিয়ে দাও আব্বু। মায়ের কথা শুনে আকসার বা হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল মেজবা। এতটুকুও দ্বিরুক্তি করল না। এদিকে আকসাকে বলার পর আংটি পরাতে গিয়ে হাত কাঁপতে লাগলো ওর। বুক ধুকভুক করতে লাগলো। মন এবং মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বের মাঝে আটকে যেতে লাগলো বারবার। অনেক কসরত করার পর অবশেষে ও মেজবার হাতে আংটিটা পরালো। মেজবার হাতে আংটি পরাতে সক্ষম হলো। আংটি পরিয়ে ও মেজবার দিকে তাকালো। মেজবার সামনের দিকে তাকিয়ে আছে। লোকটা যে কি করছে, কি চায়, কিছুই বুঝতে পারছে না আকসা। কথাও ভালোভাবে হলো না। আর মুখ দেখে তো কিছুই বোঝার উপায় নেই। আকসার আম্মু মিষ্টি নিয়ে আসলেন। নিজ হাতে হবু মেয়ের জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিতে হাসি মুখে বললেন, আজ কিন্তু মিষ্টিকে না করা যাবে না বাবা। এই নাও, তোমার শাশুড়ির হাতে মিষ্টি মুখ করো। আজ মেজবা মিষ্টি খেতে না করল না। হবু শাশুড়ির কথায় সামান্য ভদ্রতা সূচক হাসি দিল। আকসার হবু শ্বশুরবাড়ির সবাই বিদায় নিয়েছেন সন্ধ্যার পরপরই। তারা যাওয়ার আগে আলোচনা হয়েছে, আগামীকাল বাদ পরশু ঘরোয়াভাবে গায়ে হলুদ, এর পরের দিন বিয়ে। আয়শা বেগমকে তারা নিষেধ করেছিলেন বেশি প্রেশার না নিতে। তবুও আয়শা বেগম তাদেরকে জানিয়েছেন, মেয়েকে যেহেতু একবারে উঠিয়েই দেবেন, তাই ছোটোখাটো করে হলেও একটা বিয়ের আয়োজন করবেন। গায়ে হলুদ ঘরোয়াভাবে হলেও বিয়েটা আয়োজন করে হোক। তাই তো আজ থেকেই আকসাদের বাড়িতে উৎসবের আমেজ লেগেছে। আগামীকাল বিকালে আকসা এবং মেজবার বিয়ের কেনাকাটা শুরু। পাশের বাসার মানুষ আর ভাড়াটিয়া এসে দেখে যাচ্ছে আকসাকে। হই হুল্লোড় এবং বিয়ের আমেজে চলছে বেশ। তবে আকসার মনে কোনো আমেজ নেই। মেজবার সাথে স্পষ্ট করে কথা বলা হলো না ওর। কথা না বলা পর্যন্ত শান্তিও পাচ্ছে না। কি করা যায় সেটাই ভাবছে। বেশি চিন্তা করলে আকসা ঘরময় পায়চারি করে আর দাঁত দিয়ে নখ কাটে। এই মুহূর্তেও সেটাই করছে। হঠাৎ ওর একটা বুদ্ধি আসলো মাথায়। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের ঘরে গেল। ইরফান বসে ল্যাপটপে মুভি দেখছিল। আকসা ভেতরে ঢুকে চটপটে গলায় ভাইকে বলল, ভাইয়া, তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো।
হঠাৎ এসে আকসার বলা এহেন কথা শুনে ইরফান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, নাম্বার দিয়ে কি করবি? কথা বলবো। আকসার সোজা সাপটা জবাব শুনে ইরফান আর কিছু বলল না। আকসাকে নাম্বারটা দিতেই ও ফোনে ডায়াল করে নিয়ে ঘরে চলে গেল। মেজবা তখন বাইরে শাহাবুদ্দিন চাচার টঙের দোকানে এসে বসেছে বন্ধুদের নিয়ে। ক্যাডেট কলেজের সব বন্ধুরা ডিফেন্সে জয়েন করেনি। এদের মধ্যে অনেকেই ব্যবসা করছে, না হয় অন্য কোনো চাকরি। মেজবা রাজশাহী ফিরলে বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। আজও সন্ধ্যায় বাসায় আসা মাত্রই এক বন্ধু কল দিয়ে পুরনো আড্ডাস্থলে যেতে বলল। মেজবা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। বন্ধুদের সাথেই নানান কথাবার্তা আর হাসি ঠাট্টা চলছিল। মেজবার বিয়ের কথা শুনেছে ওরা, ওদেরকে ইনভাইট করা হয়েছে। মেজবা বিয়ে করছে বলে ওরা ওকে খেপাচ্ছিল। বন্ধু মহলে এখনো পর্যন্ত একমাত্র মেজবা আর ইফানি সিঙ্গেল। এবার তো মেজবার বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ওকে বলল, দোস্ত তুই তো গেলি রে, দিল্লির লাড্ডু খেলে বুঝতে পারবি জীবনটা কতটা বেদনাময়। আমরা খেয়ে এখন পস্তাচ্ছি। আসরের মাঝে হাসির রোল পড়ল। মেজবা বন্ধু মহলে বরাবরই একটু চুপচাপ এবং ভদ্র স্বভাবের। ও এই বিষয়ে তেমন কোনো কথা বলল না। হঠাৎ মেজবার ফোনে রিংটং বেজে উঠতেই ও ফোন বের করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। এখানে হৈহুল্লো হচ্ছিল বলে ও উঠে কিছুটা দূরে নির্জন জায়গায় গিয়ে কল রিসিভ করে জিজ্ঞাসা করলো, কে? আসসালামু আলাইকুম, আমি আকসা বলছিলাম। ওয়ালাইকুম সালাম, জি বলো, আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেলো। দেখা করা যাবে আপনার সাথে? সামনাসামনি বললে বেশি ভালো হতো। আপনি কি দেখা করতে পারবেন আগামীকাল? ইয়েস শিওর। কোথায় দেখা করবে সেটা আকসা বলে দিল। মেজবা ওকে বলে কলটা কেটে দিল। মেজবার কণ্ঠস্বত্ব স্বাভাবিকই মনে হলো আকসার কাছে। তাহলে কি মেজবার স্বেচ্ছায় এ বিয়েতে রাজি হয়েছে?